প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি লেখক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এই তৃতীয় পর্বে যাওয়ার আগে আমরা আগের দুটো পর্বতে কি কি দেখেছিলাম সেটা একটুখানি দেখে নিই। সেখানে দেখা যাচ্ছে যে সাঁতারের প্রশিক্ষক ক্ষিতি সিংহ আর তার স্ত্রী লীলাবতী সিংহের সাংসারিক জীবনের কিছু চিত্র আমরা এখানে পাচ্ছি। লীলাবতী সিংহের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া ক্ষিতি সিংহের সাকরে ভেলো, সেই ভেলো সাথে আমরা পরিচিত হই। আর তাছাড়া সাঁতারের ক্লাব জুপিটার ক্লাব, সেই জুপিটার ক্লাবে ক্ষিতি সিংহের পদ এবং তার বিরুদ্ধে অন্যান্য সদস্যদের যে ক্ষোভের পরিচয়ও আমরা এখানে পাচ্ছি। তাহলে চলো এরপরে আমরা তৃতীয় পর্বের মধ্যে চলে যাই। টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে টেবিল, সেটা ঘিরে 7 জন বসে, তার মধ্যে একটি চেয়ার খালি। ওরা চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায়। তাহলে টেবিল টেনিস বোর্ড তোমরা দেখেছো, যেখানে টেবিল টেনিস খেলা হয় সেই বোর্ডের চারপাশে কয়েকটা সেখানে কাপড় বিছিয়ে রয়েছে টেবিল, আর তার চারপাশে 7 জন লোক বসে রয়েছে। আর এর মধ্যে একটা চেয়ার খালি রয়েছে, আর বাইরে কয়েকজন ছেলে অপেক্ষা করছে, কার যেন প্রতীক্ষায় রয়েছে, মানে কারোর জন্য তারা অপেক্ষা করছে। জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ বিনোদ ভর ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে বলল, একটাই এজেন্ডা না আরো আছে? তাহলে এই জুপিটার সুইমিং ক্লাবের এমএলএ আর প্রেসিডেন্ট হচ্ছে বিনোদ ভর, নতুন প্রেসিডেন্ট তিনি সম্পাদক ধীরেন ঘোষকে জিজ্ঞাসা করছেন, একটাই এজেন্ডা মানে একটাই বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা হবে না আরো কোনো বিষয় রয়েছে? ধীরেন ঘোষ তার সরু গলাটি যথাসম্ভব লম্বা করে চশমার নিচের অংশের প্লাস পাওয়ারের মধ্যে দিয়ে টেবিলে রাখা কাগজের দিকে তাকায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে একটা কাগজের দিকে তাকালো, টেবিলে কিছু কাগজ রাখা ছিল তার দিকে তাকালো। মেন আইটেম একটাই, আর যা আছে তা খুবই মাইনর। মেন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা একটাই বিষয়, আর বাকিগুলো খুব সামান্য বিষয়। কোরাম হয়েছে তো? আচ্ছা, কোরাম হলো যখন কোনো প্রতিষ্ঠানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো হয়, তখন কিন্তু নির্দিষ্ট সংখ্যক কিছু মেম্বার থাকার দরকার আছে। সেই সংখ্যক সদস্যদেরই কোরাম বলা হচ্ছে। মানে যে কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে কয়েকজন সদস্য ক্লাবে থাকতে হবে, সেই সংখ্যক সদস্যকে কোরাম বলা হচ্ছে। হ্যাঁ, সবাই হাজির। ধীরেন ঘোষ এরপর ব্যস্ত হয়ে বলল, যোগু, চা সন্দেশ দিতে বল। যজ্ঞেশ্বর ভট্টাচার্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে মাত্র, তখনই দরজাটা খুলে গেল। আচ্ছা, যজ্ঞেশ্বরেরই ডাকনাম যোগু, এই যোগুকেই ধীরেন ঘোষ বলছে চা সন্দেশ নিয়ে আসবার জন্য। ক্ষিতি সিংহ ঘরের প্রতিটি লোকের মুখের উপর চোখ বুলিয়ে প্রেসিডেন্টের মুখোমুখি খালি চেয়ারটায় বসার আগে সবাকে নমস্কার জানালো। তাহলে ক্ষিতি সিংহ দরজা দিয়ে ঢুকলো এবং সে প্রবেশ করে যে চেয়ারটা খালি ছিল প্রেসিডেন্টের মুখোমুখি, সেই চেয়ারটায় বসলো এবং সবাইকে নমস্কার জানালো। এ থেকে বোঝা যায় যে সে ক্ষিতি সিংহ অত্যন্ত বিনয়ী এবং ভদ্র।
আমার দেরি হয়ে গেল। ক্ষিতীশ ফিকে হেসে প্রেসিডেন্টের দিকে তাকালো। না না, মিনিট চারেক মাত্র দেরি হয়েছে। বিনোদভর ঘড়ি দেখে ধীরেন ঘোষকে বলল, আমার কিন্তু একটু তাড়া আছে। বিনোদভর মানে যে প্রেসিডেন্ট, তার একটু তাড়া আছে সেটা বলল। নিশ্চয় নিশ্চয়, এক্ষুনি শুরু করছি। বেশিক্ষণ লাগার মতো কিছুই নেই, শুধু সুইমারদের চিঠিটা ছাড়া, আর সেটা আগেই সার্কুলেট করা হয়েছে, সুতরাং নতুন করে বলার কিছুই নেই। তাহলে যখন বিনোদ ভর বলল যে আমার একটু তাড়া আছে, তখন আরেকজন বলল যে মানে ধীরেন ঘোষ বলল যে সুইমাররা যে যারা সাঁতার কাটছে তাদের একটা চিঠি আছে এই ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে। সেই চিঠিটা আগেই জমা দেওয়া হয়েছে, আগেই সার্কুলেট করা হয়েছে, সুতরাং নতুন করে আর বলার কিছুই নেই। হ্যাঁ আছে। সবাই ক্ষিতীশের দিকে তাকালো। ক্ষিতীশ তখন বলল যে হ্যাঁ আছে। তখন সবাই তাকালো। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। তা ক্ষিতীশ বলছে যে আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলো কিন্তু কোনোটাই স্পষ্ট করে চিঠির মধ্যে বলা হয়নি, সুতরাং আমার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সেগুলো আমি জানতে চাই। সবাই পরস্পরের মুখের দিকে তাকালো। বিনোদভর বলল, ধীরেন বাবু, ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন। ধীরেন ঘোষকে বলল বিনোদভর যে ওর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সেগুলো জানাতে। ধীরেন ঘোষ বিব্রতভাবে হরিচরণ মিত্তিরের দিকে তাকালো। হরিচরণ নড়ে চড়ে বসলো, আর ধীরেন ঘোষ তখন হরিচরণের দিকে তাকালো। হরিচরণ নড়ে চড়ে বসে তখন নিজের বক্তব্য জানাচ্ছে। খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের, মানে সুইমারদের, যারা 7 বছর 8 বছর আমাদের ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশনে নামছে, মেডেল আনছে, মানে আমাদের মুখোজ্জ্বল করছে। তাহলে এই কথাটা কে বলছে? এটা বলছে যে হরিচরণ যে ওই পদের জন্য বেশি, মানে যে পদটা রয়েছে ক্ষিতীশ সিংহের, সেই চিফ ট্রেনার পদটা, সেটাই কিন্তু হরিচরণ চায়। তো সেই জন্য হরিচরণই প্রথম অভিযোগের কথাটা বলল যে আমাদের এই ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে যা কিছু অভিযোগ তা কিন্তু সুইমারদেরই অভিযোগ। যে সমস্ত সুইমাররা এখানে 7-8 বছর ধরে ক্লাবের হয়ে নানা রকম কম্পিটিশনে নামছে এবং তারা মেডেল আনছে, তারা আমাদের মুখোজ্জ্বল করেছে, অর্থাৎ আমাদের ক্লাবের সম্মান বাড়াচ্ছে। বাজে কথা। ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল, মেডেল হয়তো আনে, কিন্তু মুখোজ্জ্বল করার মতো কিছুই হয়নি। শ্যামল 4 বছর আগে 1 মিনিট 4 সেকেন্ডে 100 মিটার ফ্রিস্টাইল টানতো, এখনো তাই টানে। এটা কি মুখোজ্জ্বল করার মতো ব্যাপার? তাহলে হরিচরণ বলছে যে এই সমস্ত সুইমাররা মেডেল নিয়ে এসে আমাদের ক্লাবের সুনাম বাড়াচ্ছে, কিন্তু ক্ষিতীশ সিংহ সে কথায় রাজি হলো না, এবং সে কিন্তু বলল যে না, হয়তো মেডেল নিয়ে আসছে, কিন্তু মুখোজ্জ্বল করার মতো কোনো ব্যাপার এখানে হয়নি। কেন না, শ্যামল বলে একজন সুইমার, সে 4 বছর আগে যে স্পিডে সাঁতার কাটতো, অর্থাৎ 1 মিনিট 4 সেকেন্ডে 100 মিটার যেত ফ্রিস্টাইল মানে যেভাবে সাঁতার সাধারণত কাটা হয় সেইভাবে যেভাবে সাঁতার কাটতো, এখনো সেইভাবেই সাঁতার কাটে আছে, তার কোনো স্পিড কিছু বাড়েনি, সুতরাং তার কোনো রকমের উন্নতি হয়নি। হরিচরণ কথাগুলো না শোনার ভান করে বলতে লাগলো, এই সব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ, এদের নিয়েই ক্লাব টিকে আছে, এগিয়ে চলেছে। এরা উজ্জ্বল, এরা চঞ্চল, এদের হ্যান্ডেল করতে হলে এদের মতো হয়ে এদের সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, আধুনিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে। তাহলে এই ক্ষিতীশ যে প্রতিবাদ করলো সে কথাটায় কোন রকম গুরুত্ব না দিয়ে হরিচরণ বলল যে এই সমস্ত সুইমাররাই হচ্ছে আমাদের ক্লাবের প্রাণ, তারা এদের নিয়ে আমাদের ক্লাব এগিয়ে চলেছে, সুতরাং তাদের মতো করে আমাদের চলতে হবে, কারণ তারা উচ্ছল, তারা চঞ্চল, অর্থাৎ তারা হচ্ছে নতুন
নতুন, সেই জন্য এদের সঙ্গে এদের যদি পরিচালনা করতে হয় তাহলে এদের মতো করেই তাদের সঙ্গে মিশতে হবে এবং তাদের বুঝতে হবে, এটা হরিচরণ বলছে। তার মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবে, পড়াশোনা করবে না, ট্রেনিং করবে না, একে উচ্ছলতা বলে মানতে হবে, এদের সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে, তবেই এদের হ্যান্ডেল করা যাবে। তাহলে আধুনিকতা আর স্বেচ্ছাচারিতা সম্পূর্ণ কিন্তু ভিন্ন বিষয়। আধুনিকতা মানুষের মনের মধ্যে থাকে, আধুনিকতা কিন্তু কোনো পোশাক আশাকের মধ্যে বা এগুলোর মধ্যে প্রকাশ পায় না। আধুনিকতা আর এরা কি করছে না, এরা আধুনিকতার নাম করে স্বেচ্ছাচারিতা করছে, ঠিক মতো পড়াশোনাও করছে না, ঠিক মতো সাঁতারটাও কাটছে না, তারা রাস্তার মধ্যে মোড়ে বসে আড্ডা মারছে, গল্প করছে। আর হরিচরণ বলছে যে তাদের সঙ্গে তাদের কথাকেই, তাদের যে কাজ সেটাকেই সাপোর্ট করলে তবে আধুনিক হওয়া যাবে। তাই এখানে বলছে যে তাই ক্ষিতীশ বলছে যে তাহলে তারা যে সমস্ত কাজকর্মগুলো করছে সেইগুলোকে উচ্ছলতা বলে আমাদের মানতে হবে। হ্যাঁ, তাদের সঙ্গে এদের সঙ্গে তাল মিলে রেখে আমাকে আধুনিক হতে হবে, তবেই এদের হ্যান্ডেল করা যাবে। আসলে আধুনিকতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে যে তফাৎটা সেটা কিন্তু হরিচরণ ভুলে গেছে। কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে খিদ্দার নেই। খিদ্দা বলতে ক্ষিতীশের ডাক নাম খিদ্দা, তাই বলছে ওদের মন মেজাজ বোঝার কোনো ক্ষমতাই খিদ্দার নেই। হরিচরণ সকলের মুখের দিকে তাকালো, 3-4টি মাথা নড়ে উঠল একসঙ্গে সমর্থন জানিয়ে। ক্ষিতীশের চোখ পিটপিট করতে লাগলো পুরুলেন্সের ওধারে। অর্থাৎ তার হরিচরণ যখন সবার মুখের দিকে তাকালো তখন সকলেই তাকে সাপোর্ট করলো, অর্থাৎ সকলেই তাকেই সমর্থন করতে তারই দলভুক্ত হয়ে গেছে। একমাত্র খিদ্দাকেই তারা একেবারে কোণ ঠাসা করে ফেলেছে এবং খিদ্দার চোখের পুরু লেন্সের চশমা এবং সে তখন চোখ পিটপিট করছে। খিদ্দা জুনিয়র ছেলেদের সামনেই শ্যামলকে তার টাইম আর আমেরিকার 12 বছরের মেয়েদের টাইমের তুলনা করে অপমান করেছে। ও কারণ আগেই দেখলাম যে শ্যামলের টাইম একটু এগোয়নি, ও আগে 4 বছর আগে যে স্পিডে সাঁতার কাটতো এখনো সেই স্পিডে সাঁতার কাটছে। তাই খিদ্দা ওকে আমেরিকার একটা 12 বছরের মেয়ের সাঁতারের স্পিডের সঙ্গে শ্যামলের সাঁতারের স্পিডের তুলনা করেছে, দিয়ে অপমান করেছে। গোবিন্দ এখনো ব্রেস্টস্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে। লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেছিল, তাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বার করে দেবে। সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন 10 আসতে পারেনি। তার বাড়িতে গিয়ে খিদ্দা সুহাসের বাবাকে যা তা কথা বলে এসেছেন। অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপেলোয় গেছে শুধুই খিদ্দার জন্য। উনি ওদের চুল কাটতে চেয়েছিলেন। পুরুষদের মতো ওদেরও বারবেল নিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতেন। ওদের ড্রেস, ওদের সাজ নিয়ে রোজই খিটখিট করতেন। লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন ওই দুটি মেয়ের জন্য স্টেট মিটে অ্যাপেলো টিম চ্যাম্পিয়নশিপ পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হরিচরণ এখানে নিজের বক্তব্যগুলোই জানিয়ে যাচ্ছে এবং ক্ষিতীশের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেইগুলো জানিয়ে যাচ্ছে, সেগুলো বলছে। তা এখানে আমরা দেখছি যে শ্যামলের কথা তো বললাম, যে আর একজন হচ্ছে যে শ্যামলের টাইমের জন্য তাকে অপমান করেছে। গোবিন্দ যে বেস্টকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে, সে লাস্ট ইয়ারে বোম্বাই ন্যাশনালে গিয়েছিল। বোম্বাই মানে এখনকার যেটা নাম হয়েছে মুম্বাই, অর্থাৎ সারা দেশের মধ্যে যে গেম হচ্ছে, সবাই পুরো দেশের মধ্যে যে সাঁতার প্রতিযোগিতা ন্যাশনাল যেটা, তা সেই ন্যাশনালে বোম্বাইয়ে সেটা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে গিয়েছিল হচ্ছে গোবিন্দ, তাকে বলেছে, তাকে খিদ্দা কান ধরে টেনে ক্লাব থেকে বার করে দেবে বলেছে। সুহাস বলে একজন সুইমার, সে ইনফ্লুয়েঞ্জা হওয়ার কয়েকদিন পর সে সাঁতারে যায়নি, মানে ইনফ্লুয়েঞ্জা হয়েছে তার দিন 10 পরে সে আসেনি বলে
তার বাবাকে গিয়ে খিদ্দার নানা রকম যাতা কথা বলে এসেছে। আর অমিয়া আর বেলা নামে দুটো মেয়ে তাদের চুল কাটতে চেয়েছে, তাদের সাজগোজ নিয়ে খিটখিট করেছে, তাদের ছেলেদের মতো ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করতে বলছে। হ্যাঁ, সেই সমস্তের জন্য ওরা ছেড়ে দিয়ে ওই জুপিটার ক্লাবকে ছেড়ে দিয়ে পাশে যে অ্যাপেলো ক্লাব রয়েছে তাতে তারা অংশগ্রহণ করেছে। এবং তার পরে ওই দুটো মেয়ের জন্য স্টেট মিটে, অর্থাৎ স্টেটের মধ্যে যে খেলা হচ্ছে সেই তাতে অ্যাপেলো টিম চ্যাম্পিয়নশিপ পেয়েছে ওই দুটো মেয়ের জন্য। হরিচরণ থামলো। ক্ষিতীশের দিকে এতক্ষণ সে তাকায়নি। দেখলো মুচকি মুচকি হাসছে। তাইতে সে অস্বস্তি বোধ করে ধীরেন ঘোষ, প্রফুল্ল বসা এবং বধূ চাটুর্যের মুখের দিকে তাকালো। তাহলে যদি কারো সম্পর্কে বিভিন্ন অভিযোগ করা হয়, তাহলে যদি যে মানুষটার সম্পর্কে অভিযোগ করা হচ্ছে সে যদি তাতে হাসে বা সে মুচকি মুচকি হাসে, তাহলে তো যে অভিযোগ করছে সে একটু বিব্রত হয়ে যাবে। এখানেও ঠিক তেমনই, সেও একটু অস্বস্তি বোধ করছে এবং সে তখন অন্যান্যদের দিকে তাকাচ্ছে। আসলে ক্ষিতীশের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তাতে ক্ষিতীশ কিন্তু কিছুটা কৌতুক বোধ করছে। সেই জন্য সে মুচকি মুচকি হাসছে। নস্যির কৌটো বার করার জন্য পকেটে হাত ঢুকিয়ে গলা খাঁকারি দিয়ে বধূ চাটুর্যে শীতে হয়ে বসলো। বধূ চাটুর্যে আর একজন মেম্বার যে নস্যি নেয় এবং সে এবার বলছে, প্রেসিডেন্ট স্যার, আমার একটা কথা বলার আছে। ট্রেনার যে হবে তার ওপর ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই, আস্থা থাকা চাই। সে যেটা বলবে ওরা যেন নিশ্চিন্তে চোখ মুছে সেটা করতে পারে, কিন্তু ক্ষিতীশ ওদের যা বলে সেটা ওরা বিশ্বাস ভরে নিতে পারে কি? তাহলে এখানে বধূ চাটুর্যে বলছে যে ট্রেনারের ওপরে, সুইমারদের বা শিক্ষকের ওপরে ছাত্রদের একটা আস্থা থাকার দরকার আছে, একটা বিশ্বাস, এবং তার সঙ্গে কি থাকা দরকার আছে না শ্রদ্ধা ভক্তি, এই সমস্ত থাকার দরকার রয়েছে। যে ট্রেনার সে যা বলবে সুইমাররা সেটাই চোখ বুঝে সেটাই মেনে নেবে, কিন্তু ক্ষিতীশের কথাকে এরা সেরকম ভাবে বিশ্বাস কেউ করে না। বধূ চাটুর্যের নাটকীয়তা সৃষ্টি করার জন্য কথা থামিয়ে রুমাল বার করলো, নাক মুছলো গভীর মনোযোগে, রুমাল পকেটে রাখলো। এই কথাটা বলে সে নাক মুছছে। ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি, কম্পিটিশনে কখনো নেমেছে বলে জানি না, ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে? তাহলে এটা বধূ চাটুর্যে বলছে যে ক্ষিতীশ কখনো জলে নামে না, কখনো সে কোনো কম্পিটিশনেও যায়নি, তাহলে তাকে কেন ওরা মানবে? সুইমাররা কেন ওর কথা শুনবে? সে কি? প্রেসিডেন্ট বিনোদ ভর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো। আপনি সাঁতার জানেন না? হ্যাঁ, তাহলে বধূ চাটুর্য এখানে দেখা যাচ্ছে যে হরিচরণের সুপারিশ করছে। সেও ওদেরই দলের অন্তর্ভুক্ত, তাদেরই হরিচরণের দলেরই লোক আর কি। তা এরপরে বলছে যে ও কোনোদিন জলে নামেনি, কম্পিটিশনে নামেনি ইত্যাদি বলছে। তখন প্রেসিডেন্ট অবাক হয়ে গিয়ে বলছে যে আপনি সাঁতার জানেন না, সেটা বলছে। প্রেসিডেন্ট বলছে। ক্ষিতীশ মাথা নাড়তে নাড়তে বলল, সাঁতার জানি না বলতে বধূ নিশ্চয়ই মিন করছে আমি কখনো কোনো কম্পিটিশনে মেডেল পাইনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলছি। তাহলে এমন ভাবে কথাটা বলছে যাতে মনে হচ্ছে যে ক্ষিতীশ সিংহ যেন কোনো সাঁতারই, সে যেন সাঁতারই জানে না সেরকম, কিন্তু ব্যাপারটা সেটা নয়, সে কখনো কোনো কম্পিটিশনে মেডেল পায়নি, সেটাই বলা হচ্ছে। ব্যস্ত হয়ে বধূ বলল, কোচের রেপুটেশন থাকা দরকার, নয়তো ছেলেমেয়েরা মানবে কেন? হরিচরণকে ওরা মানে কেন? ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকেও গেছে, গঙ্গায় 13 মাইলের কম্পিটিশন পরপর 3 বার জিতেছে। তাহলে বধূ চাটুর্যে বলছে যে ওরা কোচের একটা রেপুটেশন থাকা দরকার, অর্থাৎ কোচের কেও কিন্তু একজন ভালো সাঁতারু হতে হবে, অর্থাৎ তাকেও মেডেল আনতে হবে, তবেই সুইমাররা তাকে মানবে, সেটা বধূ চাটুর্যের বক্তব্য। আর
কেন সুইমাররা হরিচরণকে মানে না হরিচরণ অলিম্পিকে গিয়েছে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, গঙ্গায় 13 মাইলের কম্পিটিশনে পরপর জিতেছে ইত্যাদি। আপনি অলিম্পিকে গিয়েছেন? বিনোদভর বিস্মিত ভ্রু কপাল বেয়ে চুলে গিয়ে ঠেকলো। তাহলে বিনোদভর এতটাই অবাক হয়ে গেল, তার ভ্রুটা যেন একেবারে চুলের কাছে পৌঁছে গেল। বলছে, আপনি অলিম্পিকে গিয়েছেন? কিঞ্চিত গদগদ স্বরে হরিচরণ বলল, লন্ডনে 48 অলিম্পিকে আমি 1500 মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি, ওয়াটার পোলো টিমেও ছিলাম। তাহলে হরিচরণ গদগদ হয়ে বলল যে লন্ডনে যে 48 অলিম্পিকে আমি 1500 মিটারে ইন্ডিয়াকে, মানে সে অলিম্পিকে গিয়েছিল, তাই সেটা। আর ওয়াটার পোলো তোমরা জানো যে ওয়াটার পোলো, আর তার আগে অলিম্পিকটা বলি যে অলিম্পিক হচ্ছে একটা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা অনেক মানে পৃথিবীর বিভিন্ন দেশ সেই প্রতিযোগিতায় নানা রকম খেলায় অংশগ্রহণ করে। আর ওয়াটার পোলো খেলা যেটা, সেটা তোমরা জানো যে জলের মধ্যে সুইমাররা গোল করে দাঁড়ায় এবং একটা বল নিয়ে সেই ওয়াটার পোলোটা খেলা হয়। যাই হোক, তা সেই সমস্ত খেলাতে হরিচরণ ছিল। কি রেজাল্ট করেছিলেন? প্রেসিডেন্ট ঝুঁকে পড়ল টেবিলে। তখন প্রেসিডেন্ট অত্যন্ত আগ্রহের সঙ্গে হরিচরণকে জিজ্ঞাসা করলো যে আপনি কি রেজাল্ট করেছিলেন। হরিচরণ দ্রুত সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে ঢোক গিলে বলল, 0.5 সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি। অর্থাৎ হরিচরণ বলছে, তোমরা জানো যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে অলিম্পিকে হয়, তা ফার্স্টকে তো সোনা এবং যে সেকেন্ড তাকে রূপোর মেডেল দেওয়া হয় এবং যে থার্ড তাকে ব্রোঞ্জ দেওয়া হয়। তাই ও এখানে থার্ড হয়নি, মানে ব্রোঞ্জটাও সে পায়নি। এখানে বলছে যে 0.5 সেকেন্ডের জন্য আমি ব্রোঞ্জটা মিস করে গেছি। হঠাৎ বিষম খেয়ে কাশতে শুরু করলো ক্ষিতীশ। সবাই তার দিকে তাকালো। ক্ষিতীশ বলল, আই এম সরি, মাঝে মাঝে আমার এরকম হয়। অর্থাৎ হরিচরণ নিজের ভূয়সী প্রশংসা করছে। সে নিজের যে সমস্ত কথাগুলো বলছে সেই সমস্ত কিছুই মিথ্যে কথা, এবং সে তো কোনো চ্যাম্পিয়ন তো হতেই পারেনি, এমনকি থার্ড প্রাইজও আনতে পারেনি, এবং অলিম্পিকে যাওয়ার যে কথাটা সেটাও সম্পূর্ণ কিন্তু মিথ্যে কথা। সেই জন্য হঠাৎ করে ক্ষিতীশ সেই হাসি চাপবার জন্য কাশতে শুরু করে দিল। প্রেসিডেন্ট বিরক্ত চোখ দুটি সরিয়ে নিয়ে আবার রাখলো হরিচরণের মুখে। গোল্ড পেয়েছিল আমেরিকার ম্যাকলেন। জল থেকে উঠে আমায় বলেছিল তুমি পাশে ছিলে, তাই এত ভালো চার্জ পেয়েছি। তাহলে আমেরিকার যে ম্যাকলেন সেই সময় সে জিতেছিল এবং হরিচরণকে বলেছিল যে তুমি পাশে ছিলে, তাই জন্যই আমি চার্জ পেয়েছি। বটে বটে, তা আপনি কি বললেন? আমি আর কি বলবো, ওকে কনগ্রাচুলেট করে বললুম ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতুম তাহলে ও বলছে হরিচরণ যে আমি ইন্ডিয়াতে যে টাইমের মধ্যে সাঁতার কেটেছি, যে স্পিডটা আমার ছিল, সেটা যদি এখানে করতে পারতাম তাহলে আমি অনেক ভালো ফল করতে পারতাম। হরিচরণ থেমে গেল। খুব খুব একটা শব্দ হচ্ছে। প্রেসিডেন্ট বিরক্ত হয়ে বলল, আবার আপনি কাশছেন? নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে। আসলে ও হাসি চাপার জন্য যে হরিচরণ সম্পূর্ণ মিথ্যে কথা বলছে নিজের সম্বন্ধে, সেটা তো বুঝতে পারছে ক্ষিতীশ, এবং যার জন্য হাসি চাপবার জন্য সে খুব খুব করে কাশছে এবং প্রেসিডেন্ট তাতে বিরক্ত হচ্ছে। ক্ষিতীশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল, হরি, গোল্ড না সিলভার? তাহলে কোনটে হতো? যে ওই স্পিডে যদি তুমি যেতে তাহলে তুমি কোনটা পেতে? সোনা পেতে না রূপো পেতে? গোল্ড না সিলভার? কোন মেডেলটা তুমি পেতে? হরিচরণ উত্তেজিত স্বরে বলল, মেডেলের কথা তো আমি বলিনি। তুমি হঠাৎ গায়ে করে টিপ্পুনি কাটছো কেন? আসলে হরিচরণের যে মিথ্যে কথা, তার যে মিথ্যা ভাষণ, তাতে কিন্তু এই ক্ষিতীশ অনেক কৌতুক পাচ্ছে, অনেক মজা পাচ্ছে, এবং যার জন্য এখান থেকে ক্ষিতীশের রসবোধের পরিচয় আমরা পাই। জেলাসি,
নসির কৌটোয় চাঁটা দিয়ে বধূ মন্তব্য করলো, ক্ষিতীশ বড় ফালতু কথা বলে। কার্তিক সাহা এতক্ষণ মুখ খুলল। বারবার দেখেছি কখনোই ও হরিকে সহ্য করতে পারে না। তাহলে আমরা এখানে যে আরেকজন মেম্বারের কথা জানলাম, যে হলো কার্তিক সাহা, যে এতক্ষণ কথা বলেনি। সে বলছে যে ক্ষিতীশ বড় ফালতু কথা বলে, কখনোই ও হরিচরণকে সহ্য করতে পারে না। জেলাসি হোক ফেলাসি হোক, আমাকে 5 জনের সামনে বিদ্রুপ করে তুমি কি আনন্দ পাও খিদ্দা বলো তো? ক্ষিতীশ চশমাটা চোখ থেকে নামিয়ে টেবিলে রাখলো, কঠিন স্বরে বলল, আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন? তাহলে এবার জিজ্ঞাসা করছে যে আমার বিরুদ্ধে আর কি অভিযোগ রয়েছে। ক্ষিতীশ সেটা জিজ্ঞেস করছে। ধীরেন ঘোষ তাড়াতাড়ি ঝুঁকে কয়েকটা কাগজ উল্টে পাল্টে বলল, এসব আর কি, অভিযোগ এনেছে সুইমাররা, ওরা বাইরেই আছে। প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে যে সুইমাররা অভিযোগ এনেছে। তারা ক্লাবের ঘরের, এই যেখানে আলোচনা হচ্ছে সেই ক্লাব ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। যদি প্রেসিডেন্ট আসতে বলে তাহলে এসে যে তারা নিজের মুখে কথাগুলো বলবে। না, তার দরকার নেই। ক্ষিতীশ চশমাটা চোখে পড়লো। অভিযোগগুলো সত্যি। তাহলে এই তার বিরুদ্ধে যে সমস্ত এতক্ষণ যে অভিযোগগুলো বলা হচ্ছিল, যে অভিযোগগুলো জানানো হচ্ছিল, এইবার ক্ষিতীশ সেগুলো মেনে নিল এবং বলল যে হ্যাঁ, এই অভিযোগগুলো সবই হচ্ছে সত্যি। আসলে সমস্ত লোকেরা, মানে সদস্যরাই তাকে সরানোর জন্য, ওই পদটা থেকে সরানোর জন্য তার বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং সুইমারদের সেই চক্রান্তে তাদের সামিল করেছে। টেবিলের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠল। কেউ মাথা নাড়ল, কেউ নড়ে চড়ে বসলো। ওদের ভাবভঙ্গিতে এই কথাটাই ফুটে উঠল, এইবার তাহলে বাছাধন এইবার কি বলবে? আসলে ওর বিরুদ্ধে যে সকলে চক্রান্ত করেছে এবং সেই অভিযোগটা যখন মেনে নিয়েছে ক্ষিতীশ সিংহ নিজের সম্পর্কে, নিজের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেগুলো সব মেনে নিয়েছে বলে এরা তো সাকসেসফুল হলো, সেই কাজে তারা সফল হলো বলেই তারা খুব খুশি হয়েছে সদস্যরা। ওদের মুখগুলো ওই জন্য উজ্জ্বল হয়ে উঠেছে। আমি জানি ওরা কি বলবে আমি জলে নামি না, খাটতে বলি, না খাটলে গালাগালি করি। আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি 3-4 বছর, আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করছে। তাহলে এটা ক্ষিতীশ বলছে যে আমি জানি যে আমার বিরুদ্ধে ওরা কি কি বলবে, যে আমি জলে নামি না, আমি ওদের গালাগালি করি এবং নানাভাবে ওদের খাটাই, বেশি করে পরিশ্রম করাই। আর ওই সদস্যরা বলবে যে আমি এতদিন ধরে ট্রেন্ড করেও কোনো সুইমারদের দিয়ে ভালো ফল করাতে পারিনি। এটাই নানা রকম অভিযোগ করবে আর কি। 3-4 বছর ধরে কোনো রেজাল্ট দেখাতে পারিনি, আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করছে, এমনকি মারবেও বলেছে। যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরেন ও হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত হয়ে, কি কাণ্ড, এখনো চা দিয়ে গেল না, বলতে বলতে উঠে বেরিয়ে গেল। তাহলে যজ্ঞেশ্বর ভট্টাচার্য যে কথাটা বলল সেটা মানে একেবারেই সম্পূর্ণ মিথ্যে কথা এবং সেই জন্য অন্যরা অবাক হয়েছে দেখে ও তাড়াতাড়ি চায়ের সন্ধানে বেরিয়ে গেল ঘর থেকে। অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে। প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বলল, সেটা আপনার ইচ্ছা, কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনবো। সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে। চশমাটা আবার টেবিলে রেখে ক্ষিতীশ চোখ বোঝে। উৎকণ্ঠিত মানে উত্তেজিত হয়ে। সারা ঘরের সমস্ত মেম্বাররা উত্তেজিত হয়ে ক্ষিতীশ কি বলবে তার জন্য অপেক্ষা করে রয়েছে এবং ক্ষিতীশ চশমাটা খুলে চোখ বুঝল। এই ক্লাবে আমি প্রথম আসি 35 বছর আগে, ধীরেন তখন আসে, বছর 5 পর হরিচরণ। ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি, আমিও চাই জুপিটারের গৌরব, চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার। এই গৌরব এনে দেয় সাঁতারুরা, ওয়াটার পোলো প্লেয়াররা, ডাইভাররা। ওদের পারফরমেন্স যত উঠবে গৌরবও তত বাড়বে। আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্য, এজন্য আমি কঠোর হয়েছি, গালিগালাজও দিয়েছি। তাহলে এই যে লাইনগুলো ও নিজের সম্পর্কে বলল ক্ষিতীশ, তা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সে হলো একজন
সুবক্তা এবং নিজের সম্পর্কে যা বলেছে সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট, মানে সত্য কথা। হরিচরণের মতো নিজের সম্পর্কে মিথ্যে কথা সে বলেনি, সে সত্যি কথাই বলেছে এবং এটা একটা নির্ভেজাল সত্য কথা। হ্যাঁ, এবং সে হলো চক্রান্তের শিকার। সে জানিয়েছে যে আজ থেকে 35 বছর আগে আমি জুপিটারে এসেছিলাম, তারপরে অন্যরা এসেছে। ও যখন এসেছিল ধীরেন এসেছে, তার 5 বছর পরে হরিচরণ এসেছে এবং তাদের মতো ও কিন্তু জুপিটারকে ভালোবাসে, জুপিটারকে একেবারে উন্নতির শিখরে সে পৌঁছতে চায় এবং চায় আরো চ্যাম্পিয়ন তৈরি করতে, যাতে তারা যত বেশি মেডেল পাবে, যত বেশি উন্নতি করবে, তত বেশি জুপিটারের সুনাম বাড়বে। এই থেকে জুপিটারের প্রতি তার যে আনুগত্য, তার ভালোবাসা, হ্যাঁ, তার যে আবেগ, সেটাই এখানে পরিস্ফুট হয়েছে এবং সেই জন্য সে ওদের ওপরে কঠোর হয়েছে, ওদের একটা কঠোর নিয়মের মধ্যে বাঁধতে চেয়েছে, তাদের সবসময় এক নিয়ম শৃঙ্খলার গণ্ডিতে আটকে রেখে তাদের কঠিন অনুশাসনের মাধ্যমে তাদের ট্রেন্ড করতে চেয়েছে। সেই জন্য গালাজ করেছে, তাদের বেশি করে পরিশ্রম করিয়েছে ইত্যাদি। ক্ষিতীশের বলার ভঙ্গি ও কণ্ঠস্বরে ঘরটা গম্ভীর থমথমে হয়ে উঠল। মানে কেউ আর তার উত্তরে কিছুই বলল না, সবাই চুপ করে গেল। সাঁতারে অবিশ্বাস্য রকম পৃথিবী এগিয়ে গেছে, আর আমরা আমাদের একটা রেকর্ডের বয়স 10 বছর, 15 বছর, 25 বছর হতে চলল শচীন নাগের রেকর্ডের বয়স। কেন এই থমকে থাকা? যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেইভাবে এগোতে হবে। তাহলে এটা বলছে যে ক্ষিতীশ সিংহ বলছে যে পৃথিবীতে সাঁতারের দিক দিয়ে, হ্যাঁ, সাঁতারে পৃথিবী অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা সেই তুলনায় এগোতে পারিনি। আমরা যে স্থানে আগে ছিলাম সেই স্থানে রয়েছি। যে রেকর্ডগুলো সেই 20 বছর, 25 বছর, হ্যাঁ, 10 বছর, 15 বছরের পুরনো রেকর্ড, এরপরে আর রেকর্ড কেউ ব্রেক করতে পারেনি। 25 বছর আগে শচীন নাগের যে রেকর্ড, সেটা 25 বছর আগে, তারপরে কোনো চ্যাম্পিয়ন ঠিক মতো এখান থেকে বেরোতে পারেনি। সুতরাং কেন এই থমকে আমরা রয়েছি? পৃথিবীতে যত উন্নতি হচ্ছে সাঁতারে, আমরা কেন তার সঙ্গে সমান তালে এগোতে পারছি না? এসব এমন কিছু কথা নয়, আমাদেরও জানা আছে, শুনতে ভালোই লাগে। হরিচরণ ভারী খিচালে বলল এবং প্রেসিডেন্টের দিকে তাকালো। আসল যে জিনিস ফুড, সেটা কই? খাটবে যে, খাদ্য কই? তা যখন পাওয়া যাবে না, তখন খাটিয়ে খাটিয়ে টিবি রোগ ধরিয়ে দিয়ে লাভ কিছু হবে? তা বলছে যে হরিচরণ এই কথাটা, ক্ষিতীশের কথাটা সমর্থন না করে বলল যে হ্যাঁ, এই সব কথা আমরা সকলেই জানি, শুনতে ভালোই লাগে, কিন্তু যে মানুষ যে এত পরিশ্রম করবে, তার জন্য যে খাবারের দরকার, সেই খাদ্যটা আমাদের কোথায়? এখানে সেই রকম প্রপার খাদ্য নেই। এত যে পরিশ্রম করতে হলে যে তাকে জ্বালানি দিতে হবে, তার পেটে তো খাবার দিতে হবে, সেই ফুডই তাদের নেই। তাহলে শুধু খাটিয়ে খাটিয়ে টিবি রোগ করে দিয়ে কি লাভ আছে? টিবি মানে টিউবারকিউলোসিস, যেটা বাংলায় আমরা যে রোগের নাম বলি যক্ষা রোগের কথা বলছে। ঠিক কথা, ফুড কই? যজ্ঞেশ্বর টেবিল চাপড়ে বলে উঠল। যজ্ঞেশ্বর বলল যে হ্যাঁ, সেই ফুড কই? প্রেসিডেন্ট এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল। বধূ কৌটো থেকে বড় এক ঢিপ নস্যি বার করলো। বাজে কথা। ক্ষিতীশ চাপা এবং দৃঢ় স্বরে বলল, মানে এই কথাটাকে প্রতিবাদ করে ক্ষিতীশ বলল বাজে কথা। আজ পর্যন্ত কেউ টিবি রোগী হয়েছে সাঁতার কেটে, এমন কথা শুনিনি। মানে সাঁতার কেটে যে টিবি হয়ে যায় কারো, এটা কেউই কখনো শোনেনি। মানে এটা অসম্ভব কথা আর কি। আসলে এটা অলস ফাঁকিবাজদের, যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই, তাদের অজুহাত। যতটুকু খাদ্য আমরা জোগাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না। শ্যামল গোবিন্দ বিদ্যে বুদ্ধির জন্য নয়, সাঁতারের জন্যই চাকরি পেয়েছে, কিন্তু সাঁতারকে তারা এর বিনিময়ে কি দিচ্ছে? এরা অকৃতজ্ঞ। এরা গুছিয়ে রোজ 5 টাকাও যদি খাওয়ার জন্য খরচ করে, ডিসিপ্লিনড লাইফ লিড করে, নিয়মিত কঠিন ট্রেনিং করে, তাহলে 2 বছরেই এরা 1 মিনিটে 100 মিটার ফ্রি স্টাইল কাটবে, 1 পাঁচে ব্যাক স্ট্রোক কাটবে।
তাহলে ক্ষিতি সেখানে বলল যে টিবি রোগ কখনো সাঁতার কেটে কারো টিবি রোগ হয় না। আমরা যে পরিমাণে খাদ্য খাচ্ছি সেই পরিমাণে ট্রেনিং করি না। এই শ্যামল বা গোবিন্দ এরা কিন্তু কেউই নিজে পড়াশোনা শিখে চাকরি জোগাড় করতে পারেনি, এরা সাঁতারে কেটেই চাকরি জোগাড় করেছে। তোমরা জানো বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস আছে, হ্যাঁ, যেগুলো বা অন্যান্য কিছু চাকরি আছে যেগুলো খেলাধুলার মাধ্যমে চাকরিটা পাওয়া যায়। হ্যাঁ, তো সেই রকমই এরাও ভালো সাঁতারু হিসেবে তারা চাকরি পেয়েছে, শুধুমাত্র সাঁতারের জোরে, নিজেদের বিদ্যা বুদ্ধির জোরে নয়। কিন্তু সাঁতারকে তার বদলে এরা কিছুই দেয়নি। মানে এরা আসলে নিজেদের যেহেতু তারা চাকরিটাই তাদের জীবনের মূল লক্ষ্য ছিল, যেই চাকরিটা তারা পেয়ে গেছে সেই তখনই তারা আর সাঁতার শুধুমাত্র সাঁতার কে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা, তাদের নিজেদের উন্নতি করার, আরো বেশি ডেভেলপ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে আর নেই। হ্যাঁ, তারা যেরকম ভাবে আগে সাঁতার কাটতো সেইভাবেই কেটে যাচ্ছে। 4 বছর ধরে ওই জন্য কোনো স্পিডও বাড়েনি, কিছুই না। হ্যাঁ, কারণ তাদের একমাত্র লক্ষ্য ছিল চাকরি পাওয়া, সেটা যেই পূরণ হয়ে গেছে তখন আর যে চ্যাম্পিয়ন হতে হবে সেই রকম কোনো তাগিদ তাদের মধ্যে আর নেই। তাই বলছে যে এরা যদি 5 টাকাও খাওয়ার জন্য খরচ করত আর ডিসিপ্লিন লাইফ লিড করত, যদি ঠিক মতো ট্রেনিং নিত, তাহলে এরা 2 বছরেই 1 মিনিটে 100 মিটার ফ্রি স্টাইল কাটতে পারত। ফ্রি স্টাইল যেভাবে আমরা সাধারণত সাঁতার কাটি সেটাকে ফ্রি স্টাইল বলে। আর 1 পাঁচে ব্যাক স্ট্রোক কাটবে। ব্যাক স্ট্রোক হচ্ছে উল্টে গিয়ে, যেটাকে বাংলায় চিত সাঁতার বলা হয়, উল্টে যেরকম ভাবে সোজা ভাবে সাঁতার কাটা হয় সেইটার কথা বলছে। তাহলে এদের ট্রেনিং করাতে পারেননি কেন? ধীরেন বলল। তাহলে ধীরেন তখন বলছে আপনি তো এদের ট্রেনার, তাহলে আপনি কেন এদের ঠিক মতো ট্রেন করতে পারেননি? ছেলে ফেল করলে দোষটা মাস্টার মশাইয়েরও। কার্তিক কনুই দিয়ে বধূকে খোঁচা দিল। তাহলে এরা যে নিজেরা যে প্র্যাকটিস করে না, নিয়মিত সাঁতার কাটে না, তার জন্য এত বকাঝকা করে, তাও কিন্তু দোষটা শেষ পর্যন্ত ট্রেনারেরই হয়ে গেল। এবং বলছে যে আপনি তাহলে এদের ঠিক মতো ট্রেন করতে পারেননি কেন? নিশ্চয়ই শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ খালন করলে কি চলে? অর্থাৎ কথাটা কিন্তু অকৃতজ্ঞ নয়, কথাটা অকৃতজ্ঞ, এবং খালন নয়, কথাটা স্কালন। হ্যাঁ, তাহলে স্খালন। এখানে ওদেরও বিদ্যে বুদ্ধির পরিচয় পাওয়া যাচ্ছে, ঠিক মতো তারা কথাগুলো বলছেই না। তাই বলছে যে অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে দোষটা তো আপনারও, সেটাই বলছে। না, আমি দোষ খালন করতে চাই না, বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না। এদের বয়স হয়ে গেছে, এদের মনে পচ ধরেছে, এদের পিছনে পরিশ্রম করে কোনো লাভ নেই। তাহলে এরা চাকরি পেয়ে গেছে, এদের বয়স হয়ে গেছে, এদের সাঁতার কেটে চাকরি পাওয়াটাই তাদের লক্ষ্য ছিল, সেটা পেয়ে গেছে। সুতরাং তাদের আর উন্নতি করার কোনো ইচ্ছা বা মানসিকতা কিছুই নেই তাদের, তো এদের দিয়ে আর কিছু হবে না, সেটাই বলছেন। আমি বিশ্বাস করি না। হরিচরণ তীব্র স্বরে ক্ষিতীশ বিস্মিত হলো। কি বিশ্বাস করিস না? এদের দিয়ে এখনো টাইম কমানো যায়, আমি করাতে পারি, আমি পারি এদের খাটাতে। পচটচ ধরেছে, এসব বাজে কথা। ক্ষিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল। হরিচরণ বলল যে না, আমি এদের ট্রেন করতে পারবো, আমি এদের টাইম কমাতে পারবো। টাইম কমানো হচ্ছে কম সময় অনেকটা দূর সাঁতার কেটে যাওয়া আর কি। তাই বলছে আমি এদের ট্রেন করতে পারবো, তাহলে পচটচ ধরেছে, এসব বাজে কথা। ক্ষিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল। তাহলে তুই দায়িত্ব নে, আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম, রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব, আমি কাল থেকে আর আসবো না। তাহলে হরিচরণ যে কারণে, যে পদ পাওয়ার জন্য এত প্রচেষ্টা করে যাচ্ছে এবং সবাইকে নিয়ে নিজের দলে অন্তর্গত করেছে, সুইমারদের ওর বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, তাদেরও ওর দলভুক্ত করেছে এবং ওই চিফ ট্রেনার পদটা পাওয়ার জন্য এত চক্রান্ত করেছে, তাতে কিন্তু সে সফল হলো। এবং তখন ক্ষিতীশ কি বলল, না আমি এই পদ থেকে রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দেবো, আমি এই পদত্যাগ করছি, এবার থেকে তুই দায়িত্ব নে, আমি কাল থেকে আসবো না। না না, আসবে না, এটা কি কথা? বধূ ব্যস্ত হয়ে বলল, এতদিনকার মেম্বার
ক্ষিতিশ হাসলো ম্লান ভাবে। তারপরে চোখ দুটো পিট পিট করে উঠল। প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলল, ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর নামকরা কোচেরা ট্যালবট, কার্লাইন, গ্যালাঘার, হেইন্স, কাউন্সিলম্যান এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেমে এদের কোচ করতে হয় না। এরা সুইমারদের কোচ, নভিসদের নয়। জলের ওপর থেকেই অনেক ভালো লক্ষ্য করা যায়। আমি ডাঙাতেই আমি থাকি। তাহলে বলছে যে যদি তুমি চ্যাম্পিয়ন, এটা কোচের দিকে তাকিয়ে, কোচের দিকে বলছি, প্রেসিডেন্টের দিকে তাকিয়ে ক্ষিতিশ বলছে, চ্যাম্পিয়ন তৈরি করতে গেলে যে কোচকে বা ট্রেনারকেও যে একজন চ্যাম্পিয়ন হতে হবে সেরকম কোনো কথা নেই। এবং পৃথিবীতে বড় বড় চ্যাম্পিয়নদের যে সমস্ত ট্রেনাররা রয়েছেন, তারা তাদের চ্যাম্পিয়নদের অলিম্পিকে পাঠিয়েছেন এবং অলিম্পিকে তারা পুরস্কার মেডেল নিয়ে এসেছে। সেই সমস্ত কোচেরা কিন্তু নিজেরাও যে বড় বড় চ্যাম্পিয়ন তা কিন্তু নয়। তাই ও বলছে জলের উপর থেকেও ট্রেন করা যায়, সেই জন্য আমি জলে নামি না, সেটা বলছে ক্ষিতিশ। আর এরা হচ্ছে সুইমারদের কোচ, নভিসদের নয়। অর্থাৎ নভিস মানে হচ্ছে একদম নতুন, যারা সাঁতার কাটতে নেমেছে, যারা প্রথম জলে নেমেছে, তাদের বলা হচ্ছে নভিস। এবং এই সমস্ত কোচরা কিন্তু তাদের নভিসদের নয়। নভিসদের জন্য আলাদা ট্রেনার থাকে, যারা অনেক জনকে নিয়ে প্রথম সাঁতার শেখাতে শুরু করছে। আর সুইমারদের ট্রেনার আলাদা থাকে, অর্থাৎ যারা সুইমিং শিখে গেছে কিন্তু তাদের আরেকটু পারফেক্ট করার দরকার আছে। সেই পারফেক্টটার জন্য কিভাবে মাথা ঘোরাতে হবে, কিভাবে হাত পা কিভাবে চালনা করতে হবে ইত্যাদি, তার জন্য আলাদা ট্রেনার থাকে। তো এই সমস্ত ট্রেনাররা হচ্ছে সুইমারদের ট্রেনার, তারা নভিসদের ট্রেনার নয়। এই আর কি। খিতা, তুমি দেখছি ওইসব কোচেদের সঙ্গে নিজেকে এক পংক্তিতে ফেললে। যজ্ঞেশ্বর কৃত্রিম বিস্ময় চোখে ফোটালো। তাহলে যজ্ঞেশ্বর বললো, ওই সমস্ত কোচেদের সঙ্গে তুমি নিজের তুলনা করছো, অর্থাৎ এক পংক্তিতে ফেললে মানে একই শ্রেণীতে তুমি নিজেকে ওদের সম আসনে তুমি নিজেকে বসাচ্ছ, অর্থাৎ তুমি ওদের সঙ্গে নিজের তুলনা করছো। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করেছে, তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারোনি। কার্তিক সাহার গলায় বিদ্রুপ মোচড় দিল। অর্থাৎ ওরা সব বিভিন্ন ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন তৈরি করতে পেরেছে, তারা অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করতে পেরেছে, আর তুমি তো একটা বেঙ্গল মানে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও একটা চ্যাম্পিয়ন তৈরি করতে পারোনি। পারবে, নিশ্চয়ই পারবে। ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিগগিরই পাবো, তাই না ক্ষিতিশ? ধীরেন ঘোষ মুচকে মুচকে হাসতে লাগলো। মানে আরো বেশি ওকে নিয়ে ও কৌতুক করতে লাগলো, আরো বেশি অন্যদের উস্কে দিতে লাগলো। তাই বলছে, হ্যাঁ শিগগিরই ক্ষিতিশ একজন চ্যাম্পিয়ন তৈরি করে ফেলতে পারবে। চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এদেশে সম্ভব নয়। প্রেসিডেন্ট বিনোদ ভর এতক্ষণে কথা বলল। প্রেসিডেন্ট বলল যে চ্যাম্পিয়ন সুইমার এদেশে তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ ফুড যাদের ঠিক নেই, আমাদের দেশ হচ্ছে দরিদ্রের দেশ, সেখানে একজন চ্যাম্পিয়নের তার পেছনে অনেক বেশি পরিশ্রম লাগে ট্রেনারের, এবং শুধু তার ভালো ভালো খাদ্যের দরকার হয়, হ্যাঁ অনেক স্যাক্রিফাইসের দরকার হয়, অনেক কঠোর জীবন নিয়মের মধ্যে চলতে হয়, কঠোর নিয়মের মধ্যে দিয়ে তাকে চলতে হয়। তো আমাদের দেশে, এই এত দরিদ্র দেশে সেই সব কিছু অত সম্ভব নয়। তাই বলছে চ্যাম্পিয়নও সেই জন্য এই দেশ থেকে বেরোতে পারে না। ক্ষিতিশ উঠে দাঁড়ালো। কোনো দেশেই সম্ভব নয়, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, ওদের খোঁজে থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। ক্লান্ত স্বরে কথাগুলো বলে ক্ষিতিশ দরজার দিকে এগোলো। তাহলে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে যে ওদের খোঁজে থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। হ্যাঁ, তাহলে এখানে ক্ষিতিশ বলছে যে কখনো ট্রেন্ড করে চ্যাম্পিয়ন তৈরি করা যায় না। চ্যাম্পিয়নরা জন্ম থেকেই চ্যাম্পিয়ন, তারা ওইভাবেই জন্মায়, শুধুমাত্র তাদের খুঁজে নিতে হয়, সেটাই বলছে। সেই ভালো, এবার থেকে তপস্যা শুরু করে দাও খিদ্দা। ক্ষিতিশ, চাটা খেয়ে যাও। ক্ষিতিশ বাবু, ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই। মানে সবাই মজা বিদ্রুপ করছে, ও যে মনের দুঃখে চলে যাচ্ছে তার জন্য অন্যান্য মেম্বাররা এত বেশি আনন্দিত হয়েছে যে ওকে তাড়াতে পেরে। তা কেউ বলছে চা খেয়ে যাও, কেউ বলছে তপস্যা করে সেই রকম চ্যাম্পিয়নকে তুমি নিয়ে আসো, কেউ বলছে যে মাঝে মাঝে এসো দেখা করতে ইত্যাদি।
ঘর থেকে বেরিয়েই ক্ষিতিশ দেখলো শ্যামল, গোবিন্দ এবং আরো 4-5টি ছেলে দাঁড়িয়ে। প্রত্যেকের মুখের দিকে তাকালো সে। ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল। অর্থাৎ সকলে মিলে চক্রান্ত করে যে ওকে তাড়ালো, সেখান থেকে অপসৃত করলো ক্লাব থেকে। কিন্তু তাতে সুইমারদেরও ওই দলে সামিল করেছিল, কিন্তু সুইমাররা কিন্তু এখন মনে মনে দুঃখ পাচ্ছে। যতটুকু তারা চাকরি পেয়েছে বা যতটুকু তারা সুইমিং শিখেছে তা কিন্তু এই খিদ্দার জন্যই শিখেছে। খিদ্দার ব্যবহার রূঢ় ছিল, যার জন্য অনেক বেশি কঠোর ছিল সে, যার জন্য অনেককেই বিরক্ত হতো, অনেকে তার ব্যবহারে মানে ক্রুদ্ধ হয়ে যেত, তার আচরণ পছন্দ হতো না অনেকে। কিন্তু ঠিক মতো ট্রেন্ড কিন্তু খিদ্দাই তাদের করেছিল এবং সেই জন্য তারা মনে মনে দুঃখই পাচ্ছে। এজন্য তারা কাঠের মতো হয়ে রয়েছে। তাই সকলকে নিয়মের বাঁধনে বাঁধতে চেয়েছিল। তোদের অনেক বকেছি, ঝোঁকেছি, কটু কথা বলেছি, আর এসব শুনতে হবে না। আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নই। সাঁতারটা মন দিয়ে করিস। তাহলে একজন ট্রেনার বা একজন শিক্ষক যখন তার শিক্ষাঙ্গন ছেড়ে চলে যায়, তখন যেরকম ভাবে কথাগুলো বলে সেরকম বলেছে যে আমি তোদের অনেক বকেছি, ঝোঁকেছি, অনেক শাসন করেছি, তা তোদের এখন আর আমি শাসন করব না, আমি এই ক্লাবের আর কেউ নই, সাঁতারটা কিন্তু মন দিয়ে চালিয়ে যাস। ক্ষিতীশ মাথা নামিয়ে ধীরে ধীরে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো। কমল দিঘির কালো জলের উপর পার্কের আলোগুলো খড়ির মতো দাগ টেনেছে। তাহলে এই যে পুকুরটা বা যেখানে সাঁতার শেখায় সেই পুলটা হলো কমল দিঘি। জুপিটার ক্লাব বাড়ির চুরোর ঘড়িতে 8:05। দিঘিটা আকারে গোল, তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা। নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে। আলোগুলোর নিচে তাস খেলা চলছে, অকশন ব্রিজ বা 29। মাঝে মাঝে দমকা চিৎকার উঠছে তাসের আড্ডা থেকে। বেঞ্চগুলোয় বসার স্থান নেই। ফুল গাছের ঝোপগুলো লোহার বেড়ায় ঘেরা। বেড়ায় ঠেস দিয়ে যুবকরা গল্প করছে। ঘুগনি, আলু কাবলি, বাদাম, ঝালমুড়ি বা কুলফি মালাইওয়ালারা ব্যবসায় ব্যস্ত। তাহলে এখানে সে যখন বেরিয়ে যাচ্ছে তখন রাস্তার এবং কমল দিঘির একটা বর্ণনা এখানে দেওয়া রয়েছে যে সবকিছুই আগের মতনই চলছে। যে ঘুগনিওয়ালা বা ফুচকাওয়ালা বা ঝালমুড়ি, কুলফি, মালাইওয়ালা এরা যে যার নিজের মানে ব্যবসার কাজে ব্যস্ত। আবার ওদিকে অনেকে আড্ডা দিচ্ছে ছেলেরা, আবার নারী পুরুষ শিশুরা রাস্তায় ভিড় করে রয়েছে। আর এদিকে তাস খেলা চলছে, সেখানে অকশন ব্রিজ খেলা চলছে বা 29 খেলা চলছে। তারা মাঝে মাঝে চিৎকার করে, দমকা চিৎকার করছে। সবকিছুই আগে যেরকম ঘটতো সেই রকমই ঘটছে, শুধুমাত্র পরিবর্তন ঘটেছে এই ক্ষিতীশ সিংহের জীবনে। সেই যে ট্রেনার পদটা, যেটা তার প্রিয় মানে একটা পদ ছিল, যে কাজে সে জীবনের সব থেকে আনন্দ খুঁজে পেত, সেই কাজটাই তার আর নেই। সেটাই হচ্ছে একমাত্র পরিবর্তন ঘটেছে। দুটো হাত রেলিং এ রেখে ক্ষিতীশ দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে। জুপিটারের ঠিক উল্টো দিকেই অ্যাপেলোর ক্লাব বাড়ি। ডাইভিং বোর্ডের কংক্রিট বা কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদত্তির পায়ের মতো জল থেকে উঠছে। তাহলে এই যে জুপিটারের ক্লাব ঘর, তার উল্টো দিকেই একই কমল দিঘির দুপাশে দুটো ক্লাব, একদিকে জুপিটার, অপরদিকে হচ্ছে অ্যাপেলো। খিদ্দা চমকে পেছনে তাকালো ক্ষিতীশ। ভেলো, কি হলো খিদ্দা? কি আবার হবে? ছেড়ে দিলুম। ভালোই করেছো, ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো? না। ক্ষিতীশ মুখটা আবার জলের দিকে ঘোরালো। হাওয়া বয়ে আসছে জলের ওপর দিয়ে। বাতাসে জলের কণা আর শ্যাওলা আর ঝাঁঝির আসছে গন্ধ। 35 বছর এই শুকে আসছে ক্ষিতীশ। তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই। তাহলে সে তার মুখটা জলের দিকে ঘোরালো। এই 35 বছর ধরে সে এই জায়গায় রয়েছে এবং জলের মধ্যে মানে জলের কণা, শ্যাওলা আর ঝাঁঝি আর এক ধরনের উদ্ভিদ,
জলেরই এক ধরনের উদ্ভিদ, তো তার গন্ধ বাতাসে ভেসে আসে। অনেকের হয়তো সেই গন্ধটা ভালো লাগে না, কিন্তু ক্ষিতীশের এই গন্ধ খুব প্রিয়, কারণ এই সুবাস, এই গন্ধ তার কাছে খুবই ভালো লাগে। এ থেকে বোঝা যায় যে জুপিটারকে সে কতটা অন্তর দিয়ে ভালোবাসতো, এবং এখন সেই জুপিটারকে ছেড়ে যেতে তার মনে খুবই দুঃখ হচ্ছে। ভেলো পাশে এসে দাঁড়ালো। ভেলো, কি করি এখন বলতো রে, একেবারেই বেকার হয়ে গেলুম। তাহলে এখানে ক্ষিতীশের সুরের মধ্যে এক বেদনা ছাড়াও একটা হতাশাও প্রকাশিত হচ্ছে। এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো। বৌদি একা মেয়ে মানুষ, অন্যরাও মেয়ে, পুরুষ মানুষ একজন থাকা দরকার। কখন কি মুশকিলে ওরা পড়ে যাবে তার ঠিক আছে। তাহলে প্রজাপতি মানে তার স্ত্রীর যে দোকান, সে তার নাম প্রজাপতি, তোমরা আগেই জানো। তা সেই দোকানটাকে দেখাশোনা করার কথা ভেলো বলছে তুমি এবার প্রজাপতিকে দেখাশোনা করো। ওখানে বৌদিও একা মেয়ে মানুষ, আর বাকি যে দুজন হেল্পার রয়েছে তারাও দুজনেই মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষ দোকানে নেই। তাই যদি কোনো বিপদে পড়ে, তাই জন্য তুমি ওখানে দেখাশোনা করো। তোর বৌদি মানুষটা ছোট্ট খাট্ট, কিন্তু আমার থেকে 10 গুণ লম্বা কাজের বেলায়। প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমায় দিয়ে আর কোনো কাজ হবে না। হ্যাঁ, তাহলে বলছে বৌদি আকারে ছোট হলে কি হবে, ওর থেকে, ক্ষিতীশের থেকে অনেক বেশি কাজে, 10 গুণ লম্বা মানে অনেক বেশি কর্মঠ। তাই বলছে যে প্রজাপতিতে শুধুমাত্র আমার দারোয়ানির কাজটাই হতে পারে, এছাড়া কোনো কাজ আমায় দিয়ে হবে না। আসলে সেই মানুষ যে কাজটা করতে ভালোবাসে সেই কাজটাই তাকে দিয়ে ভালোভাবে করানো সম্ভব। সেই ব্যবসার কাজ কিন্তু সে করতে চায় না, সেই জন্য বলছে দারোয়ানি ছাড়া আমাকে ওই কাজ কিছু হবে না। ওর কিন্তু একমাত্র জীবনের ব্রতই হলো যে ট্রেনিং দেওয়া সাঁতারে, এবং সেই কাজটাতেই সে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করে। সেই জন্য বলছে যে ওই কাজ আমাকে দিয়ে হবে না। তাহলে ক্ষিতীশ আবার জলের দিকে তাকিয়ে রইল। খিদ্দা, যদি রাগ না করো তাহলে একটা কথা বলি। ক্ষিতীশ মুখ ফেরালো। তুমি অ্যাপেলে চলো না, ওরা জুপিটারের শত্রু। কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো? তাহলে এখানে যে তারা পলিটিক্স করে তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে ক্লাব থেকে অপসৃত করেছে, সেজন্য বলছে যে আমি শেষ পর্যন্ত জুপিটারের শত্রু অ্যাপেলো, সেই ক্লাবে গিয়ে উঠবো। অর্থাৎ জুপিটারের প্রতি তার যে ভালোবাসা, তার আনুগত্য, তার আবেগ, এইগুলোই এখানে প্রকাশ পাচ্ছে। এবং সেই জন্য সে বলছে যে আর কতগুলো স্বার্থপর কেন বলেছে না, সেই সমস্ত মানুষেরা কিন্তু একবারও দেশের উন্নতির কথা ভাবে না, তারা শুধুমাত্র নিজেদের উন্নতির কথা ভাবে, যে একজন চ্যাম্পিয়ন তৈরি করলে যে কতটা দেশের উন্নতি হবে, এই কঠোর নিয়মের মধ্যে থাকলে তবেই তো তারা ঠিক মতো বড় হতে, তারা ঠিক মতো একজন চ্যাম্পিয়ন তৈরি হতে পারবে, সেটা তারা ভাবে না। তারা শুধুমাত্র ভাবে যে নিজেদের পদটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, নিজেদের স্বার্থের কথাই শুধুমাত্র ভাবে। আর লোভী কেন না, পদের জন্য তারা লোভী, ওই পদটা যেটা সেটার জন্য লোভী। আর মূর্খ মানে তারা হচ্ছে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কথাই ভাবছে, সেই জন্যই বলেছে। কিন্তু তুমি ওখানে জল পাবে, শেখাবার ছেলে মেয়ে পাবে, কাজ চাইছো কাজ পাবে, অপমানের শোধ তোমায় নিতে হবে, শত্রু মিত্র বাজ বিচার করে কি লাভ? তাহলে এখানে কিন্তু ভেলো বলছে যে সেখানে তুমি তো চাইছো একজন ভালো মানে ট্রেনার হতে, এবং সেখানে অ্যাপেলোতে যাও যদি, তাহলে তুমি জল পাবে, সেখানে আবার নতুন ছেলে মেয়ে পাবে যাদের তুমি তৈরি করতে পারবে, এবং সেখানে তুমি কাজ চাইছো কাজও পাবে। সুতরাং তুমি আর এখানে শত্রু মিত্র বিচার করে তুমি কি করবে, সেখানে তোমার এটা করে কি লাভ আছে? ক্ষিতীশ বিব্রত মুখে চুপ করে রইল। তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এই মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না। জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক, কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য ও ব্রত। লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে, কিন্তু তা কি সে পারবে? ক্ষিতীশ মাথাটা ঝাঁকালো। তাহলে সে জুপিটারকে মনে প্রাণে ভালোবাসে, আনুগত্য রয়েছে, আবেগ রয়েছে, সেটা হচ্ছে তার কাছে, মানে জুপিটার হলো তার আদর্শ, হ্যাঁ, কিন্তু মানে তার আবেগ। আর
অপরদিকে তার জীবনের লক্ষ্য, তার জীবনের ব্রত হলো একজন ভালো চ্যাম্পিয়ন তৈরি করা। সে নিজে ভালো ট্রেনার হতে চায় এবং সেটাই হলো তার জীবনের লক্ষ্য। তাহলে এখানে তার আদর্শ ও আবেগের সঙ্গে তার বাস্তবতা এবং যুক্তির একটা দ্বন্দ্ব এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ক্ষিতীশ মাথাটা ঝাঁকালো। তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো। কলকাতায় জানো হেদুয়া ক্লাব এবং গোলদিঘি রয়েছে, সেই সমস্ত ক্লাবে যাবার পরামর্শ দিচ্ছে ভেলো। কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে। ক্ষিতীশ হাঁটতে শুরু করলো একটু জোরে। চুপচাপ বসে থাকবে? ভেলো হ্যাঁচকা দিয়ে প্যান্ট তুলে নিয়ে ক্ষিতীশের পাশাপাশি থাকার জন্য প্রায় ছুটতে লাগলো। তাহলে ও বলছে যে আমি কোথাও গিয়ে টিকতে পারবো না, কারণ এইরকম আচরণের জন্য হয়তো ওখানেও আবার নানা রকম সমস্যার সৃষ্টি হবে, তাই বলছে। কিন্তু ক্ষিতীশ তখন জোরে জোরে হাঁটতে লাগলো। ভেলো পেছন পেছন দৌড়তে দৌড়তে বললো যে তাহলে তুমি চুপচাপ বাড়িতে খালি বসে থাকবে, তুমি ব্যবসার কাজও করবে না, আবার ওদিকে অন্য ক্লাবেও যাবে না। আমি এবার সত্যিকারের কাজ করতে চাই। এখানে সে দেখা যাচ্ছে যে এবার সে একটা নিজস্ব সিদ্ধান্ত নিল এবং সে দৃঢ় প্রতিজ্ঞ সেই ব্যাপারে। সবাইকে দেখিয়ে দেব একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি, গড়ব আমি মনের মতো করে। শুধু একবার যদি তেমন কারুর দেখা পাই, তাহলে এটাই হলো উপন্যাসের মূল সুর, যে এবার সে একটা চ্যালেঞ্জ নিয়েছে, সে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এবার নিজেই নিজের হাতে একজন চ্যাম্পিয়ন তৈরি করব এবং পৃথিবীকে দেখিয়ে দেব যে আমিও কিন্তু চ্যাম্পিয়ন তৈরি করতে পারি। আমি যে পদ্ধতিতে সাঁতারু তৈরি করি সেভাবে একজন চ্যাম্পিয়ন তৈরি করা সম্ভব, সেটাই সে সবাইকে দেখাতে চাইলো। এবং তার কর্মজীবনের ইঙ্গিত আমরা কিন্তু এই লাইনটার মধ্যে থেকেই পাচ্ছি। সুতরাং এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু একবার যদি তেমন কারুর দেখা পাই, এটাই হচ্ছে তার কর্মজীবনের ইঙ্গিত আমরা এখান থেকে পাচ্ছি। এই পরবর্তীকালে তার জীবনে কর্মজীবন শুরু হচ্ছে। মাথা নিচু করে ক্ষিতীশ অনহনিয়ে কমলদিঘির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল। ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু কাবলিওয়ালাকে বলল, জাস্তি ঝাল দিয়ে 4 আনার বানাও। তাহলে এই যে কথাটা বলে ক্ষিতীশ হনহন করে বেরিয়ে গেল এবং তার কথার মাথা মুন্ডু ভেলো কিছুই বুঝতে পারলো না। তখন আলু কাবলিওয়ালাকে গিয়ে বললো, জাস্তি ঝাল দিয়ে 4 আনা বানাও, 4 আনার আলু কাবলি বানাও। তাহলে জাস্তি মানে প্রচন্ড ঝাল দিয়ে, আর 4 আনা মানে 1 টাকারও কম। তখনকার দিনে 25 পয়সা 50 পয়সা এগুলোকে 4 আনা 8 আনা ইত্যাদি বলা হতো। সেই পয়সার এখন আর কোনো মূল্য নেই, কিন্তু তখন অনেক মূল্য ছিল, তাই বলছে 4 আনার একটু আলু কাবলি বানাতে বললো। তাহলে এর আগে আমরা এই যে দেখতে পাচ্ছি যে যখন সকলে তার বিরুদ্ধে অভিযোগ আনছে, তখন যে কথাগুলো ক্ষিতীশ সিংহ নিজের সম্পর্কে বলেছিল, সেই সমস্ত কথার মধ্যে দিয়ে তার যে কতটা জেদ এবং তার অনমনীয় মনোভাব, তারই কিন্তু পরিচয় আমরা পাচ্ছি। যে সকলে তার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু তবুও কিন্তু সে তার নিজের সিদ্ধান্তে আপোষহীন একটা মনোভাব, সেটারই পরিচয় আমরা এখানে পাচ্ছি। আর তার ক্লাবের প্রতি কতটা নিষ্ঠা, তার ক্লাবের প্রতি তার ভালোবাসা এবং সর্বোপরি যে সাঁতারের প্রতি তার কতটা গভীর জ্ঞান রয়েছে, সেই সমস্ত পরিচয় কিন্তু আমরা ওই লাইনের মধ্যে থেকেই পাচ্ছি। তার সাঁতারের প্রতি কত গভীর জ্ঞান, তার বাস্তবতা বোধ, যে কিভাবে কিভাবে চ্যাম্পিয়ন তৈরি করা যাবে, সেই যে বাস্তবতা জ্ঞান, তার এই সমস্ত আত্মবিশ্বাস, এই ক্লাবের প্রতি তার নিষ্ঠা, এই সমস্ত পরিচয় আমরা এই 3য় পর্বের মধ্যে থেকেই পাচ্ছি। তাহলে এটা শেষ হয়ে গেল 3য় পর্ব আলোচনা। এর পরবর্তীকালে আমি 3য় পর্বের কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো। ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে, আমার কাজে তত উৎসাহ বাড়বে। তাহলে চলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থেকো।